আমাকে ডিএনএ স্যাম্পল রাখা হয়। মেয়ে আপন ভাইয়ের নাম স্বীকার করে। আর্থিকভাবে আমি বিভিন্ন হেনস্থার শিকার হয়েছি এবং ফারাফারাসি সামাজিকভাবে আমি হেনস্থার। আমার বিরুদ্ধে একটি অভিযোগ উঠে, যেটা হচ্ছে নারী এবং শিশু ধর্ষণ মামলায়, যেটা 2024 নভেম্বর তারিখে আমার বিরুদ্ধে মামলা হয় পরশুরাম থানাতে। এবং এই মামলাটি তখন তদন্ত এবং যাচাই বাছাই ছাড়া তখন স্থানীয় সবাই মিলে তখন প্রশাসনকে নিয়ে একত্রিত হয়ে তখন তারা সবাই আমার বিরুদ্ধে মামলাটা করে। আমি এটার মামলার সুষ্ঠু তদন্ত এবং সমস্ত কিছু যাচাই বাছাই করার জন্য বারবার তাগিদ করি। করার পরেও তারা এটাকে যাচাই বাছাই না করে, কোনো পাত্তাই না দিয়ে মেয়ের কথা মতো, মেয়ে তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল এবং গর্ভবতী অবস্থায় মেয়ের কথা মতো বলে, এটার কারণে এই মামলাটাকে তারা দ্রুত মেয়ের কথাকে প্রাধান্য দিয়ে আমার বিরুদ্ধে মামলাটা লিপিবদ্ধ করে এবং মামলাটা দিয়ে দেয়। শেষমেশ আমি যখন ডিএনএর আবেদন করি, ডিএনএ আবেদন করার পরে এটা গ্রহণযোগ্যতার ভিতরে কোর্টে যাওয়ার পরে বিষয়টি কোর্ট এটা আমলে নেই এবং ডিএনএর পর্যায়ে নিয়ে যায় এবং আমাকে ডিএনএর ক্ষেত্রে প্রেরণ করা হয় ঢাকা সিআইডিতে মালিবাগ। এবং সেখানে প্রেরণ করার পরে আমাকে ডিএনএ স্যাম্পল রাখা হয় এবং শেষমেশ এটার আমার ডিএনএ স্যাম্পলের রিপোর্ট আসে। রিপোর্টে আমি নির্দোষ প্রমাণিত হই এবং নির্দোষ আমাকে আমি যদি এখানে আমি ডকুমেন্ট প্রদান করব আপনাদের, এই ডকুমেন্টের ভিতরে দেওয়া আছে আমার সম্পূর্ণ এখানে 0% আসে অর্থে। তারপর যখন ডিএনএ রিপোর্ট আমার পক্ষে আসে, আমার 0% যখন আমাকে দোষকৃত পায় নাই, তখন মেয়েকে থানাতে ডেকে আনে এবং স্থানীয় লোকজনকে থানাতে নিয়ে আসে। তখন নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এখানে দেখবেন ডকুমেন্টে লেখা আছে 164 দ্বারা মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে মেয়ে আপন ভাইয়ের নাম স্বীকার করে। আপন ভাইয়ের নাম হচ্ছে মোর্শেদ। এই মোর্শেদের তখন পুলিশ বিকাল বেলায় মোর্শেদকে কাপ্তান বাজার ব্রিকফিল্ড থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে মুর্শিদকে সাথে সাথে জিজ্ঞাসাবাদ করার পরে মুর্শিদ নিজে সম্মতি প্রকাশ করে, নিজে দর্শন করছে মর্মে এটা সম্মতি প্রকাশ করে, আমি দর্শন করছি, এটা স্বীকারোক্তি প্রদান করে পুলিশের কাছে। তখন পুলিশ এটাকে একরিতভাবে হওয়ার জন্য তখন ডিএনএ ফরেন্সিকে মোর্শেদকে প্রেরণ করে এবং মোর্শেদ তখন এই ডিএনএ ফরেন্সিকে তার বিভিন্ন স্যাম্পলগুলো রাখার পরে তখন দ্বিতীয়বার যখন বাইরের ডিএনএটা করার পরে তখন বাইরের সাথে 99% মিল পাওয়া যায় এবং 99% মিল পাওয়া যায় একরিতভাবে। এবং বাচ্চা তখন হচ্ছে আপনার যখন 2024 সাল, তখন ওই মামলা করার সময় মেয়েটা 7 মাসের প্রেগনেন্ট ছিল গর্ভবতী অবস্থায়, এটা বলে মামলা করে আমার বিরুদ্ধে। তখন ফেব্রুয়ারিতে বাচ্চাটা জন্মগ্রহণ করে এবং বাচ্চাটার স্যাম্পল এবং আমার সাথে বাচ্চাটার স্যাম্পল মিলায় এবং বাচ্চাটার সাথে আবার বাই মোর্শেদের স্যাম্পলকে মিলকরণ করা হয়। তখন এই 3টা স্যাম্পল মিল করানোর ক্ষেত্রে আমার পক্ষে আসে রিপোর্টটা, আমার 0%, আমার কোনো দোষ পাই নাই এখানে। 99% বাইয়ের বিপক্ষে তখন রিপোর্টটা আসে এবং বাই দোষী হিসাবে সাব্যস্ত হয় 99%। তার বিপক্ষে সিআইডি অফিস থেকে জানানো হয় এবং সিআইডিরা বিভিন্ন তদন্তের মাধ্যমে সমস্ত রিপোর্ট এখানে আমি প্রদান করা হলো। এখানে আপনারা যদি দেখেন তাহলে এখানে বিস্তারিতভাবে সমস্ত রিপোর্টগুলো দেওয়া আছে। আমার বিরুদ্ধে যাকে বাদী করে অভিযোগ করা হয় তার নাম হচ্ছে রবি আক্তার, সে হচ্ছে ভিকটিম। ওই মামলাটা করে 2024 নভেম্বর। তখন সে 7 মাসের গর্ভবতী অবস্থায় আমার বিরুদ্ধে মামলাটা করে। কিন্তু আমি 2019 সালে আলিম পরীক্ষা দেওয়ার পরে পড়ালেখার খরচ চালানোর জন্য আমি তখন ওই মসজিদে, উত্তর টেটেশ্বর জামে মসজিদে আমি সমস্ত দায়িত্ব নিয়ে তখন ওই মসজিদটাতে দায়িত্ব পালন করি। এবং 2019 সালে যখন আমি মসজিদে দায়িত্ব নিই তখন মেয়েটা আরো ছোট ছিল। এই ছোট অবস্থায় আমার কাছে পড়াশোনা করা অবস্থায় তখন 20 সালের আগে তার কোরআন শরীফ পড়া শেষ হয়ে যায়, মুক্ত পড়া। এই হওয়ার পরে এই 2019 সালের ঘটনাটা 2024 সালের নভেম্বরের 24 তারিখ আসে। তখন আমার নামে মিথ্যা হয়রানিমূলক সেটা মামলাটা দায়ের করে। সুতরাং আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, সত্যের সাথে যেমন মিথ্যা লুকায়িত আছে, মিথ্যার সাথে সত্য লুকায়িত আছে। ধানের সাথে যেমন বসি আসে, বসির সাথে যেমন দান আছে। সেই জন্য আমরা যাচাই বাছাই করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও মামলাগুলো নিতে
মেয়েদের মামলা নিতে আমরা সবাই সেনসিটিভ হয়ে যাই। এজন্য আমরা কি করব, যাচাই বাছার মাধ্যমে মামলাটা গ্রহণ করব এবং আমি এর একটা সুস্থ তদন্তের মাধ্যমে, যেহেতু আমি একটা রিপোর্ট পেয়েছি, এটার একটা আমি আর্থিকভাবে আমি বিভিন্ন হেনস্থার শিকার হয়েছি এবং সামাজিকভাবে আমি হেনস্থার শিকার হয়েছি। এই জন্য আমি আর্থিক ক্ষতিপূরণ এবং কি সামাজিক আমার যে অনেক মানহানি হলো, এই মানহানির আমি ক্ষতিপূরণ শাস্তি দাবি করছি এবং যারা জড়িত এবং যে ভিকটিমকে এভাবে অত্যাচার করে এবং তারকে এভাবে দর্শক যিনি, তার বিরুদ্ধে আমি যথাযথ শাস্তি চাচ্ছি। এবং বাংলাদেশে আমি মনে করি নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের একটা আইন করা দরকার, কারণ 100